আচ্ছা রেকর্ডিং হচ্ছে? আচ্ছা আচ্ছা, ওসিআর এর পরে আমাদের কি ডেটা স্ক্যানিংয়ে আরেকটা ডিভাইস কোনটা হতে পারে, সেটা হচ্ছে ওএমআর। এটার সাথে পরিচিত না আপনারা, এই শব্দটার সাথে? ওএমআর শুনছেন না এর আগে? তো ওএমআর এর ফুল মিনিংটা কি কেউ বলতে পারবেন দেখি? তারপরে মেমোরাইজ মার্ক। হ্যাঁ, অনেক জায়গায় রিকগনিশনও বলে, অনেক জায়গায় রিডারও বলে। এখন ওএমআর এর সাথে তো আপনারা সবাই পরিচিত। আপনারা যখন এমসিকিউ এক্সামগুলো দিতেন আগে বোর্ড পরীক্ষাতেও, হ্যাঁ সেটা হচ্ছে ওএমআর শিট। তো আপনাদের কি মনে আছে, আপনাদের যখন ওএমআর শিট দেওয়া হইতো, বলা হইতো যে একটা যেটা সঠিক হতো শুধু সেটাই আপনারা অ্যান্সার করবেন, একাধিক করবেন না। একাধিক অ্যান্সার করলে কি হয় জানেন? এটা একাধিক অ্যান্সার করলে কোশ্চেনটাই বাতিল হয়ে যায়। কেন হয়? এই ওএমআরটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে এটাতে, তো এটার জন্য যেটা করতে হয় যে আপনার আগের যে সঠিক উত্তরগুলো আছে সেগুলো কিন্তু প্রি স্টোরড থাকতে হয় আপনার সিস্টেমে। তো প্রি স্টোরড যখন থাকে তখনই সে কিন্তু ম্যাচ করতে পারে। তো এই ওএমআরে আপনার শিটটা যখন দেবে সেখানে আপনার লাইটের একটা রিফ্লেক্ট করবে। সেই রিফ্লেক্টটা আপনি ধরেন এরকম তো থাকে আপনাদের, তাই না? এরকম ধরেন 4টা সার্কেল থাকে, তাই না? ধরেন আপনি এটা পূরণ করছেন, তো এটাতে যখন আমি একটা আলো ফেলবো তখন কি এটাতে রিফ্লেকশন যেরকম হবে এই খালিগুলাতে, আর যেটা হচ্ছে ডার্ক করা সেটাতে কি রিফ্লেকশন সেম হবে? সেম কিন্তু হবে না রিফ্লেকশনটা। এই রিফ্লেকশনটা যে সেম না, এখান থেকেই অ্যাকচুয়ালি আপনার সিস্টেমটা আইডেন্টিফাই করে আপনার কোন অ্যান্সারটা সঠিক আর কোনটা ভুল। এজন্য যখন কেউ মানে পণ্ডিতি করে, অনেকে আছে না, ঠিক আছে 2টাই দিয়ে যায়, হইতেও পারে ভুলে যদি আমারটা হয়ে যায়। মানুষ ভুল করতে পারে, মেশিন ভুল করবে না, ঠিক আছে? তো এই জন্য যখন আপনারা 2টা বা একাধিক অ্যান্সার করেন তখন হচ্ছে কিন্তু ওটা বাতিল হয়ে যায়। বুঝতে পারছেন? তো কিভাবে কাজ করে ওএমআর ক্লিয়ার এখন জানলেন? ওএমআর এর পরে কি দেখেন, এটাও ডেটা স্ক্যানিংয়ে পড়তেছে, বারকোড রিডার। বারকোড তো চিনেন আপনারা সবাই, চিনেন না? বারকোড দিয়ে কি করে অ্যাকচুয়ালি বলেন? চিনেন? যে কোনো জিনিস বারকোড কোথায় দেখছেন এর আগে বলেন তো? হ্যাঁ, প্রোডাক্টের পিছনে দেখছেন, তাই না? তো বারকোডটা কি মেইনলি এরকম কিছু প্যারালাল বার থাকে, মানে দাগ থাকে, তাই না? এগুলার সংখ্যা ভ্যারি করে অ্যাকচুয়ালি। তো এই বারকোড দিয়ে মেইনলি প্রোডাক্ট আইডেন্টিফাই করে, এটা ঠিক। আসতেছি ওখানে। হ্যাঁ, এই সিরিয়াল নাম্বার কিভাবে কি সেটা আসতেছি, একটু ওয়েট করেন। তো বারকোড তো আপাতত চিনতে পারছেন। বারকোড মেইনলি আমাদের কি যে কোনো একটা প্রোডাক্ট আইডেন্টিফাই করতে হেল্প করে, প্রোডাক্টের ডিটেলস জানতে হেল্প করে। তো এই বারকোডটা ইউএসএ মেইনলি এখন সব প্রোডাক্টেই যেটা ইউজ করে ইউনিভার্সাল একটা কোড, মানে একটা সিস্টেম ফলো করে। ওদের যে কোডটা দেবে, কোডটা কোন সিস্টেমে করে? ইউনিভার্সাল একটা কোড আছে। কিউআর কোড আর বারকোড কিন্তু আলাদা, ঠিক আছে? আর কিউআর কোডটাও কিন্তু আপনার ডেটা স্ক্যানিংয়ের মধ্যে পড়বে, কিন্তু বারকোড আর কিউআর কোডটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটার মধ্যে আপনারা হচ্ছেই করেন না। বারকোডটা হচ্ছে যে ইউপিসি, ঠিক আছে? ইউপিসির রুলস অনুযায়ী এখন প্রোডাক্টে এই কোডটা ব্যবহার করি। ইউপিসিটা কি? ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, ঠিক আছে? তো এই ইউপিসির নিয়ম অনুযায়ী বর্তমানে আপনার হচ্ছে সব প্রোডাক্টেই আমরা, মানে যারা ম্যানুফ্যাকচারার তারা হচ্ছে বারকোডগুলো ইউজ করে থাকে। তো ইউপিসিতে অ্যাকচুয়ালি কী কী হয়, ইউপিসির রুলসটা কীরকম, কীভাবে বারকোডটা দেয়? ইউপিসিতে মেইনলি 12টা ডিজিট থাকবে। হুমায়রা যেটা জিজ্ঞেস করলেন সেটাতে আসতেছি এখন। 12টা ডিজিট দিয়ে ওরা নাম্বারিং করে থাকে প্রোডাক্টটাতে। তো 12টা ডিজিট কেমন সেগুলা, এটা কি উঠানো হয়েছে খাতায়? ইউপিসি
12টা যে আপনার শুরু হবে এখানে নাম্বার কিন্তু 0 থেকে 9 মধ্যে ভ্যারি করবে, এর বেশি না। কারণ 0 থেকে 9 পরে তো আপনার আর সিঙ্গেল ডিজিট থাকে না, ডাবল ডিজিট হয়ে যায় না। তো ধরেন আমি একটা কাল্পনিক নাম্বার এখানে দিয়ে নিতেছি 1, ধরেন এই পাশে 0, আর এই পাশে ধরেন 2 3 4 5 6 1 3 4 9 2 এরকম কোড থাকে না? হোমায়রা একটু খেয়াল করবেন, এরকম থাকে না? তো এখানে এটা আর এটা কি ডিনোট করে অ্যাকচুয়ালি? এটা কিন্তু ইউপিসি অনুযায়ী, ঠিক আছে, কোডিং সিস্টেমটা। তো একটু ভিডিওটা পজ করেন তো, রেকর্ডিং অন করে দিয়েছেন? আচ্ছা, তো বারকোড রিডারে আপনার এই 1 এবং এই পাশের 0, বোর্ড কি ক্লিয়ার আপনাদের কাছে? ভিজিবল দেখা যাচ্ছে? আচ্ছা, আমি এখানে দাঁড়ালে দেখা যাবে সম্ভবত। তো এই 1 আর 0 দিয়ে হচ্ছে আপনাকে কোন টাইপের প্রোডাক্ট, মানে সেটা গ্রোসারির প্রোডাক্ট না অন্য কোনো প্রোডাক্ট, সেগুলো হচ্ছে আপনার ডিনোট করে এই 1 আর 0। আর মাঝখানের এই যে দেখতেছেন না, এই 5টা ডিজিট আর এই 5টা ডিজিট, প্রথম 5টা ডিজিট ডিনোট করবে ম্যানুফ্যাকচারার কারা, অর্থাৎ যে কোম্পানি আপনার হচ্ছে কি, যে কোম্পানি এখানে কি করছে প্রোডাক্টটা, যারা মেকার, তাদের আইডেন্টিফিকেশন নাম্বারটা থাকবে এই 5টা ডিজিটের মধ্যে। এটা স্ক্যান করার পরে এটা কোন কোম্পানির সেটা জানতে পারবেন আপনি। আর পরের যে 5টা ডিজিট আছে এখানে কি হবে জানেন? এখানে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি ডিটেলস পাবেন একদম, প্রোডাক্টের দাম, প্রোডাক্টের হচ্ছে মেয়াদ, সব যত তথ্য আছে সব এই 5টা ডিজিটে স্ক্যান করে পাবেন। এখন বুঝতে পারছেন এতগুলো ডিজিট কেন এবং কোনটা কি করে? হ্যাঁ, ম্যানুফ্যাকচারারকে সেটা। আর পরেরটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস। লাস্টে এটা এবং এটা হচ্ছে এখানে নির্দিষ্ট পয়েন্ট আছে যে 0 থেকে 1 পর্যন্ত, এটা মানে আপনার এটা কি মানে ওষুধ নাকি হচ্ছে আপনার খাবারের জিনিসপত্র, সেটা মানে কোন টাইপসের প্রোডাক্ট সেই টাইপসটা ডিনোট করে আর কি, ঠিক আছে? তো বারকোড নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? বারকোড ক্লিয়ার? হ্যাঁ, এই দুইটা মনে রাখেন বেশি করে, এই দুইটা হচ্ছে বেশি কমন। এখানে হচ্ছে আপনাদের ম্যানুফ্যাকচারারের কোড থাকবে আর এখানে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস থাকবে। দেওয়া যাবে, হ্যাঁ, অনেক প্রোডাক্টের তো প্রোডাক্ট ভ্যারি করে। এরপরে হচ্ছে যে কোনো প্রোডাক্ট, ধরেন একটা চকলেট কিনেন, আপনি পিছনে দেখেন এখানে যে বারকোডগুলো কিনা সেম হবে না কিন্তু। যে কোনো সংখ্যা বলতে আপনার 0 থেকে 9 পর্যন্ত হবে। এটা তো আমি আপনাকে কোনো একটা মানে এমনিতে বোঝানোর জন্য দিয়েছি। প্রোডাক্ট অনুযায়ী, প্রোডাক্টের অ্যাপ্লিকেশন অনুযায়ী এটা ভ্যারি করবে, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার প্রোডাক্টের ডিটেলস আর এটা হচ্ছে ম্যানুফ্যাকচারারের ডিটেলস। লাস্টটা হচ্ছে আপনার কোন টাইপের প্রোডাক্ট, এগুলা ডিনোট করবে। এটা কিন্তু কি কোন নিয়ম অনুযায়ী এটা করা? ইউপিসি, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। আচ্ছা, তারপরে আসেন আপনার হচ্ছে আমাদের ডেটা স্ক্যানিং ডিভাইসগুলো শেষ, ঠিক আছে? এখন হচ্ছে আপনার স্পিচ রিকগনিশন ডিভাইস। তো স্পিচ রিকগনিশন ডিভাইস কোনগুলো? আপনারা হচ্ছে মাঝে মাঝে ফোনে কি ভয়েস ইনপুট দেন না কোনো কিছু সার্চ করার জন্য, হ্যাঁ, বা এমনিতেও গুগল অ্যাসিস্ট্যান্টে কথা বলার জন্য। তো মেনলি সার্চের কাজে আমরা ইউজ করি, টাইপের কাজেও অনেকে ইউজ করে থাকে, যে ব্যস্ত থাকলে সে টাইপের জন্য ভয়েস ইনপুট দিচ্ছে। এগুলো হচ্ছে আপনার ভয়েস রিকগনিশন ইনপুট। বুঝতে পারছেন কোনগুলা? জি, ভিডিওটা একটু পজ করবেন? ওকে, আমাদের হচ্ছে কি আপনার স্পিচ রিকগনিশন সিস্টেমটা, এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? তারপরে দেখেন ভিশন ইনপুট সিস্টেম। তো ভিশন বলতে আপনারা কি বুঝেন? যেটা কোনো কিছু আমরা চোখ দিয়ে কি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা কি ভিশন সিস্টেম বলছি। তো ভিশন ইনপুট সিস্টেম কোনটা হতে পারে? আপনারা এই যে যেমন এই যে এখন রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, ক্যামেরার মাধ্যমেও কি ইনপুট নিচ্ছে, এটা কি ভিশন ইনপুট সিস্টেম হতে পারে না? তারপরে আপনারা যখন ডিজিটাল ক্যামেরা দিয়ে কি কোনো ছবি তোলেন, সেটা কি ভিশন ইনপুট সিস্টেম হতে পারে না? তো এগুলাকে আমরা বলতেছি ভিশন ইনপুট সিস্টেম, কারণ সেগুলোও কিন্তু আপনার ইনপুট হিসেবে আসতেছে। হ্যাঁ, জি বলেন। ওটা কি অ্যাকচুয়ালি আপনার ক্যামেরা ছিল না, তো ওটা টেম্পারেচার সেন্সর। না না, ভিশনের সাথে ওটা সেম হবে কেন? ওটা সেন্সর কাজ হচ্ছে, টেম্পারেচার সেন্সর নিয়ে, কিন্তু ওটা ইনপুট ডিভাইস। কিছু একটা আপনার টেম্পারেচারটা ইনপুট হিসেবে নিতেছে, সংখ্যাটা তারপরে করতেছে। ওকে, দেন মাইক্রোফোন। এই যে কথা বলতেছি আমি এখন মাইক্রোফোন ইউজ করে, তাই না? এখানে কি হচ্ছে?
ও আমি যে কথা বলতেছি একটা ভাইব্রেশন হচ্ছে, সেই ভাইব্রেশনটা সিগন্যাল হিসেবে, অডিও সিগন্যাল হিসেবে নিয়ে সে কি ওখানে স্টোর করতেছে রেকর্ডিংয়ের সময়। তো মাইক্রোফোনটা কীভাবে কাজ করে, আপনি যখন কথা বলেন তখন সে যে ভাইব্রেশনটা হয় সেটা নেয়, সে ভাইব্রেশনটা ইনপুট হিসেবে নিয়ে কি করে অডিও সিগন্যালস করে আপনার যে সিস্টেম আছে আপনার সেই সিস্টেমে সেন্ড করে। অর্থাৎ আপনার সিস্টেমে তাহলে কি যায়, ভাইব্রেশনটা যায় না, অডিও সিগন্যাল যায়, অডিও সিগন্যাল যায়, বুঝতে পারছেন? তো তারপরে হচ্ছে অডিও সিগন্যালগুলো কিন্তু আবার ডিজিটাল ডেটায় কনভার্ট হয়, ঠিক আছে? মানে এটা হচ্ছে আপনার অ্যানালগ সিগন্যাল, সেটা আবার ডিজিটাল ডেটায় কনভার্ট হয়, ডিজিটাল সিগন্যাল আর কি। তারপরে আসেন ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা তো কম বেশি সবাই চেনে। ডিজিটাল ক্যামেরাতে কি হয়, এটা হচ্ছে আপনাদের একটা ভিশন ইনপুট সিস্টেম, ঠিক আছে? এখানে হচ্ছে আপনারা ও একটা অবজেক্টে আপনি পয়েন্ট করলেন আপনার ক্যামেরাটা, সেইখানে যে ক্যামেরা কিন্তু ফটো সেন্সরের সাহায্যে কাজ করে। তো সেই ফটো সেন্সর কী করে, ধরেন এইখানে আমি যদি একটা কি বলে এটাকে দেয়ালে যদি এখানে একটা প্রজাপতি বসে সেটার একটা ছবি তুলব, এখানে আশেপাশে যে রিফ্লেক্টটা হবে আর প্রজাপতি ঠিক যে জায়গায় বসে আছে সেই জায়গায় কি রিফ্লেক্ট, লাইটের রিফ্লেক্টটা সেম হবে? সেম হবে না। সো ফটো সেন্সরের মাধ্যমে সহজেই কিন্তু সেটা ডিটেক্ট করা যাবে। এই যে লাইটের একটা ডিফারেন্স হয় না, যে জায়গায় আপনি অবজেক্টকে পয়েন্ট করতেছেন এবং তার আশেপাশের সার্ফেসের যে লাইটের একটা ডিফারেন্স, এটা কিন্তু ফটো সেন্সর ডিটেক্ট করে এবং সেই ডিটেকশনের মাধ্যমেই কিন্তু সে আপনাকে ছবিটা তুলতে মূলত হেল্প করে। ছবিটা তোলার পরে কি হয়, সেটা আপনার চিপ বা মেমোরিতে কি মেমোরিতে সেটা আপনার সেভ হয়ে থাকে। আর এখন যে ডিজিটাল ক্যামেরাগুলো ইউজ করেন সেখানে কি চিপ ইউজ করা হয়। আগে কি করা হতো, আগে কি করা হতো পুরাতন, হ্যাঁ ফিল্ম ইউজ করা হতো। তো এখন সেটা কি চিপ দ্বারা রিপ্লেস হয়ে গেছে। তো যখন আপনি দেখা যায় যে ডিজিটাল ক্যামেরা ছবি তোলার জন্য ক্লিক করেন তখন সেই ফটো সেন্সর যে আছে সেখানে স্ট্রাইক করার পরে আপনার ছবিটা ওঠার পরে আপনার মেমোরিতে সেটা সেভ হয়ে থাকে। আচ্ছা, ডিজিটাল ক্যামেরার পরে দেখেন কি বায়োমেট্রিক ডিভাইসেস। বায়োমেট্রিক ডিভাইস তো চিনেন কম বেশি সবাই। তো বায়োমেট্রিক ডিভাইস বা বায়োমেট্রিক বলতে অ্যাকচুয়ালি কী বোঝেন, যেখানে আপনার যে ফিজিক্যাল যে ফিচারগুলো আছে বা বায়োলজিক্যাল যে ফিচারগুলো আছে সেগুলোর হেল্পে যে ডিভাইসগুলো চলে বা ইউজ করা হয়, ইনপুট নেয়, সেগুলো হচ্ছে কি বায়োমেট্রিক ডিভাইস। তো এখানে মেনলি বায়োমেট্রিক ডিভাইসগুলো কি অথেন্টিকেশনের জন্য, হ্যাঁ আপনার হচ্ছে অথেন্টিকেশনের জন্য কিন্তু মেনলি বায়োমেট্রিক ডিভাইসগুলো ইউজ করা হয়ে থাকে। তো বায়োমেট্রিক ডিভাইসের মধ্যে কী কী স্ক্যানার আছে, একটা হচ্ছে আপনার ফেস স্ক্যানার। তো ফেস যখন স্ক্যান করে তখন কি করে অ্যাকচুয়ালি, ফেস স্ক্যান করার সময় মানুষের কিন্তু এই বাম চোখ থেকে ডান চোখ, তারপরে হচ্ছে আপনার চোখ থেকে নাকের, এগুলো কিন্তু ভ্যারি করে এক একজন মানুষের দূরত্বগুলা। তো এই মেজারমেন্টগুলো নেয় ফেস স্ক্যানে। তো ফেস যখন স্ক্যান করে আপনার সাথে আমার যে চোখের সাথে নাকের আমার যে দূরত্ব এটা কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে, এই অনুযায়ী কিন্তু ওরা মেনলি ডিটেক্টটা করে। তো এই ডিটেকশনের জন্য আবার যেটা করতে হবে, আপনার আগে থেকে কিন্তু আমার কোনো একটা ছবি বা যেটা দিয়ে আমাকে ডিটেক্ট করবে, ঠিক আছে, আমরা ওই যে স্যাম্পল যেটা দিয়ে রাখি সেটা দিতে হবে, প্রি স্টোরড কিছু একটা থাকা লাগবে যেটার মাধ্যমে সে কি আমাকে আইডেন্টিফাই করতে পারবে। তা না হলে আমি যদি আপনার হচ্ছে ফেস স্ক্যান করার জন্য দাঁড়াই, সে কিসের সাথে আমাকে ম্যাচ করে আমাকে এটা বলবে যে আমি হচ্ছে রিয়েল পারসন, বুঝতে পারছেন? এরপর হচ্ছে আপনার হ্যান্ড স্ক্যানার। মানুষ কিন্তু হাতের তালু স্ক্যান করে। নর্মালি আপনার ফিঙ্গারপ্রিন্টের থেকে কিন্তু হাতের তালু যে প্যাটার্নটা এটা ভ্যারি করে সবচেয়ে বেশি, এটা আরও বেশি ইউনিক। এই ফিঙ্গারপ্রিন্টের এখানের থেকে আপনার হচ্ছে হাতের তালুর যে প্যাটার্ন এটা কিন্তু অনেক বেশি ইউনিক। তো এটাও হাতের তালুর এটাও স্ক্যান করা যায়, আর ফিঙ্গারও আমরা স্ক্যান করে থাকি। দুইটাই কিন্তু বায়োমেট্রিক স্ক্যানার। এগুলো কিসের জন্য ইউজ করা হয়, এগুলো হচ্ছে আপনার অথেন্টিকেশনের জন্য। তারপরে হচ্ছে রেটিনা বা আইরিশ স্ক্যানার। এটা তো কম বেশি সবাই জানেন, মানুষের রেটিনা কিন্তু আলাদা, এটা যখন স্ক্যান করে আইডেন্টিফাই করা যায়। তো এতগুলা বায়োমেট্রিক ডিভাইস বা স্ক্যানারের মধ্যে ভয়েস মানে রিকগনিশন যে সিস্টেমটা আছে বা ভয়েস স্ক্যানার বলেন, সেটা একটু দুর্বল বলা চলে। কারণ অনেকে দেখেন মিমিক্রি করে না, অনেকে মিমিক্রি করলে কি হয় ভয়েস কাছাকাছি চলে যায় না অনেক সময়। আবার অনেকে এরকমও আছে যে হুবহু দেখা যাবে আমার ভয়েসটা নকল করতেছে, করে না, তখন কিন্তু সিস্টেমটা একটু ভালনারেবল হয়ে গেল। যে তো কি সিস্টেমটা কি তখন আগের মতো সিকিউরড রইল? ধরেন আপনি হচ্ছে আমার ভয়েসটা নকল করে গিয়ে সিস্টেমটা ওপেন করে ফেললেন, করা যায় না। তো সেজন্য যতগুলো বায়োমেট্রিক ডিভাইসের আমরা দেখলাম এ পর্যন্ত, তো ভয়েস স্ক্যানারটা একটু তুলনামূলক দুর্বল আর সিকিউরিটি।
ওকে, এই পর্যন্ত ছিল আমাদের ইনপুট ডিভাইসেস। তো কারো কি কোনো প্রশ্ন আছে? সবাই আরেকটু ভেবে বলেন প্রশ্ন আছে কিনা, একটু ভিডিওটা পোস্ট করেন তো।